বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে টপিক সেটি হচ্ছে এই যে তৃতীয় অধ্যায় আমার শিক্ষায় ইন্টারনেট নবম দশম শ্রেণীর জন্য। এটা আমরা বলেছিলাম যে একটি পরীক্ষায় প্রশ্নপত্র বা নৈবিত্তিকের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি বা ধারণা কি কি নিব সে সম্পর্কে আলোচনা করা হবে। মূলত এই ভিডিওটিতে থাকছে এই অধ্যায়ের সম্পূর্ণ রিভিশন পার্ট। সো আমরা শুরু করছি। তো প্রথমেই আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল ডিজিটাল কন্টেন্ট। এখান থেকেও কিন্তু আমরা প্রথম লাইনটা যদি খেয়াল করি, প্রথম লাইনে বলা আছে কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয়, তাহলে তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট। দ্যাট মিনস এখান থেকে যদি আমরা একটু এভাবে প্রশ্নটা করি, যদি কোনো কন্টেন্ট ডিজিটাল আকারে উপস্থাপন করা হয় তবে তাকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট বলে। তাহলে এখানে নৈবিত্তিকের ক্ষেত্রে অপশন দেওয়া যেতে পারে বিভিন্ন কন্টেন্টের, সেখান থেকে আমরা বললাম যেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, এটা একটা নৈবিত্তিক হতে পারে। তারপর আমরা যদি চিন্তা করি, নিচে যদি আসি, এখানে আরও এভাবে কিন্তু আরও আমাদের খুঁজতে হবে। আমি জাস্ট হালকা মানে একটা ধারণা দিয়ে দিচ্ছি ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। সো এখানে আমরা পেয়ে যাচ্ছি কি প্রকারভেদ, তার মানে অবশ্যই প্রকারভেদ নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। কন্টেন্টকে কত ভাগে ভাগ করা যেতে পারে, যেমন এখানে বলা আছে কটি ভাগ, 4টি ভাগে ভাগ করা যেতে পারে। কি কি ওটা আমরা ভিডিওতে দেখছিলাম, পড়ছিলাম যে টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও। এটা একটা তোমার মনে রাখার বিষয়। তারপর হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্টের মধ্যে আমরা যদি একটু পড়ি, কি বলছে, ডিজিটাল মাধ্যমে এখন লিখিত তথ্যের পরিমাণও বেশি, সব ধরনের লিখিত তথ্য এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা, বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র, শ্বেতপত্র। তার মানে এখান থেকে আমরা একটা প্রশ্ন করতে পারি যে এখানে ব্লগ পোস্ট কোন ধরনের কন্টেন্ট? সো আমরা বললাম লিখিত কন্টেন্ট। তো আমাদের কোয়েশ্চেন এইভাবে ব্রেইন বুদ্ধি খাটায়া এখান থেকে বের করে নিতে হবে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ছবি। সব ধরনের ছবি, ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটারে সৃষ্ট সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট। তাহলে একটা ছবির কথা বা কার্টুন নিয়ে বা ইনফোগ্রাফিক্স নিয়ে যদি বলি সেটা কোন ধরনের কন্টেন্ট, সেটা আসবে ছবি যুক্ত কন্টেন্ট। তারপর একইভাবে অডিওর ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে অ্যানিমেশন কোন ধরনের কন্টেন্ট, বা আমরা এখানে যদি বলি ইউটিউবে ভিডিও শেয়ারিং সাইটে, কারণ ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ভিডিও যে তৈরি করি এটা কোন ধরনের কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট বা অ্যানিমেশন কন্টেন্ট। আচ্ছা, এটা গেলো উপর থেকে। আরও এখান থেকে আরও আমরা খুঁটায় খুঁটায় যখন পড়বো বাসায়, তখন সেক্ষেত্রে আরও খুঁটায় খুঁটায় পড়বো এবং আরও এখান থেকে কী কী নৈবিত্তিক হতে পারে সেগুলো আমরা চিন্তা করে করে পড়বো। তারপর হচ্ছে ইবুক। ইবুক থেকে যদি চিন্তা করি, ইবুকের পুনরূপ, এটা ছোটোকাল থেকে আমরা পড়ে আসছি, ইলেকট্রনিক বুক। ঠিক আছে, ইলেকট্রনিক বুক। তো এটা একটা নৈবিত্তিক হতে পারে। ই বই হলো কি মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ, অথবা এটা কি প্রশ্ন এইভাবে হতে পারে যে ইলেকট্রনিক বুক এর সংক্ষিপ্ত রূপ কি, ই বই অথবা ই বুক। আচ্ছা, তারপরে এটাও একটা প্রশ্ন হতে পারে যে ই বুক মূলত কি, ই বুক মূলত হচ্ছে ইলেকট্রনিক রূপ কার, মুদ্রিত বইয়ের। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সেই কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। তার মানে এখান থেকে একটা আসবে যে শব্দ যদি জুড়ে দেওয়া যায় কোন ধরনের বই, ই বুকে। তারপর সেটা নিয়ে অবশ্য প্রকারভেদ আছে, নিচে আমরা পড়বো, ডোন্ট ওয়ারি। এরপর আমরা এখান থেকে পেতে পারি কি, আহ, এই ধরনের বই মানে ইবুকগুলো পড়তে গেলে কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার, ইবুক রিডার ব্যবহার করা যায়। তার মানে এই বইগুলো পড়তে গেলে একটা রিডার দরকার। যেমন তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ, উপর দিকে লেখা আছে সেকেন্ডারি বি ভার্সন ক্লাস 9-10 আইসিটি সিডি com.pdf opt.pdf। দ্যাট মিনস এটুকু হচ্ছে তোমাদের ফাইলের নাম, তোমাদের আইসিটি বইয়ের নাম, ওইটা অনলাইনে যেভাবে ছিল ওইভাবে নাম, যাক ওইটা নাম নিয়ে কোনো সমস্যা না। পরবর্তীতে আমরা খেয়াল করি পরে কি লিখছে, পরে লিখছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি। দ্যাট মিনস এই যে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করে এই বইটা এখন পড়তেছি সেটার নাম হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার। দ্যাট মিনস এই পিডিএফ বইগুলা পড়তে গেলে একটা সফটওয়্যার প্রয়োজন। যেমন আমার কাছে যে পিডিএফ বইগুলো আছে এগুলো যেগুলো এখন এইগুলো ওপেন করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, একটা সফটওয়্যার ওপেন করতে হবে। যদি আমি ওপেন ক্লিয়ার করে দেখাই, অ্যাকচুয়ালি
ধরো ইংলিশ বইটাকে দেখাই। তো আমি যদি দিই ওপেন উইথ, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। সো আমরা কোনটা ব্যবহার করবো? অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসি, এগুলো দ্বারা আমরা কি করবো? পিডিএফটাকে সম্পূর্ণরূপে সুন্দর করে পড়তে পারবো এবং অনেক ফেসিলিটিস পাবো। এই তো ইংলিশ গ্রামার চালু হয়ে গেছে। যাক, আমাদের ইংলিশ গ্রামার প্রয়োজন নেই আপাতত। তারপর আসি আবার কি বলছে, তো এগুলোর জন্য একটা কি ইবুক রিডার দরকার। তো এরকম একটা অ্যামাজন.কম এর একটা জনপ্রিয় রিডার হচ্ছে কিন্ডল। তাহলে এখান থেকে আমরা বুঝতে যাচ্ছি যে নৈবিত্তিকগুলো কী কী হতে পারে। ঠিক আছে, যেমন অ্যামাজন.কম বা কিন্ডল কার তৈরি অ্যামাজন.কম এর, অথবা অ্যামাজন.কম এর তৈরি সবচেয়ে জনপ্রিয় কোনটা? কিন্ডল। এরকম বিভিন্নভাবে কিন্তু উলট পালট করে প্রশ্নটা আসতে পারে। তারপর বলা যেতে পারে এখানে আরও কী কী নৈবিত্তিক চিন্তা করি, ইবুকের সুবিধা থেকে নৈবিত্তিক চিন্তা করতে পারি। যেমন আমরা কিন্তু বলতে পারি নিচের কোনগুলো ইবুকের সুবিধা, যেটা হয়ে থাকে অভিন্ন তথ্যভিত্তিকের ক্ষেত্রে। ঠিক আছে, অভিন্ন তথ্যভিত্তিকের ক্ষেত্রে কি হয়ে থাকে যে রোমান সংখ্যা 1 2 3 দেওয়া থাকে, তারপর আমাদের যেগুলো নিচের কোনটি সঠিক বলা থাকে, পরে সেখান থেকে যেটা সঠিক সেটা আমরা যাচাই বাছাই করি। তো এরকম এখানে আমরা ইবুকের সুবিধাগুলো মনে রাখবো। কি কি বলছে, ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব। ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। তারপরে ইবুক সহজে স্থানান্তরযোগ্য, ইবুকে তথ্য অনুসন্ধান সহজতর। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শপিং বা প্যাকিং খরচ নাই। ইবুকে সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য, ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, বলে আর্থিক সাশ্রয় হয়। দ্যাট মিনস এইগুলো হচ্ছে ইবুকের সুবিধা। এগুলো যদি মনে রাখি তাহলে আমরা নদী থেকে কিছুটা বেনিফিট পেতে পারি। ঠিক আছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা তো আমরা কেউ জানি না, বাট আমাদের প্রত্যেকটা পেজ বাই পেজ, লাইন বাই লাইন আমাদেরকে ভালো করে খুঁটায় খুঁটায় পড়তে হবে। তারপরে বলছে বিভিন্ন প্রকার ইবুক। বর্তমানে ইবুকের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। তা আমরা দেখতে পাচ্ছি ইবুককে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, যেগুলো আমরা নিচে পড়ে নিব। তারপরে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হলে এটা মুদ্রিত ইবুক। তারপরে হচ্ছে যদি তোমরা ওয়েব কন্টেন্ট মানে ব্লগ পোস্ট টাইপের কোনো কিছু করো, সেটা হচ্ছে এইচটিএমএল রিলেটেড, তাহলে এইচটিএমএল ইবুক এরকম টাইপের কিছু হবে। তারপর আমরা পাচ্ছি চৌকস ইবুক। চৌকস ইবুকে কি হচ্ছে, অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকতে পারতেছে, এত ফ্যাসিলিটিস পাচ্ছি, এটা এই কারণে এটাকে নাম বলা আছে চৌকস ইবুক। তারপরে ইবুকের অ্যাপস ইত্যাদি সম্পর্কে বলা আছে। যাই হোক, মানে অ্যাপ থেকেও বিভিন্ন বই টই পড়া যায়, সেটা হচ্ছে ইবুক অ্যাপস উদাহরণ। যাই হোক, তারপর আমরা পরবর্তী দেখি শিক্ষা ইন্টারনেট। আমরা ই লার্নিং এর বিষয়টি পূর্বে আলোচনা করেছি। ই লার্নিং এর ব্যবহার, ই লার্নিং জিনিসটা কি? ই লার্নিং ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন কিছু শিখবো কই থেকে? অনলাইন থেকে। আমরা কোনো কিছু জানতে পারছি না, যেমন আমরা যদি আমাদের এই ক্লাস সিস্টেমের কথাটা বলি, আমরা ক্লাসটা নিচ্ছি অনলাইনে ইউটিউবে। তাহলে অনলাইনে ইউটিউবে যে ক্লাসটা নিচ্ছি, এটা কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করছি, এবং ইন্টারনেট ব্যবহার করে আমরা কী করছি? কোনো কিছু শিখতেছি, আমাদের লার্নিংয়ে কাজে লাগাচ্ছি। অবশ্যই তাহলে এটা আমরা শিক্ষায় ইন্টারনেট লাগাচ্ছি, অর্থাৎ আমাদের যে প্রসেস, আমাদের লার্নিংয়ের যে প্রসেস, এটাকে আমরা বলবো ই লার্নিং। ঠিক আছে, তারপর এগুলো সম্পর্কে অবশ্য ওই যে ভিডিও ক্লাসগুলো আছে সেখানে বলা হয়েছে। তারপরে এইভাবে বিভিন্ন কিছু আছে, আমরা এগুলো লাইন বাই লাইন রিডিং করবো। তারপর এখানে ব্যান্ডউইথ কথা বলা আছে। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে একজন ইউজার, তো আমরা যে সবার বাসায় আশা করি ইন্টারনেট আছে, তো একজন ইউজার যে কতটা স্পিডে বা কতটা দ্রুত তার ডাটা বা কোনো কিছু মুভি দেখতে পারবে বা ছবি দেখতে পারবে, বা এখনো ভিডিও যারা দেখতে যাচ্ছ সেটার স্পিডটা কত, কে কত স্পিডে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মূলত ব্যান্ডউইথ, কে কতটা দ্রুত ইন্টারনেট ব্রাউজ করতে পারে। তারপর হচ্ছে উপযোগী কন্টেন্ট রয়েছে কিনা সেটা খেয়াল করতে, মানে এটার কি ক্লাসে বুঝাইছিলাম যে মানে তোমরা ভিডিও পেয়ে যাবা। সেখানে বলছিলাম যে এই ইন্টারনেট ব্যবহার করলে বা মানে একজন ছাত্র ছাত্রীকে যদি সর্বোচ্চ স্পিডের শুধু ইন্টারনেট দিই বা সর্বোচ্চ স্পিড না হোক, এটা দ্রুত গতি দিলাম, কিন্তু তাতে কি তার ইন্টারনেট দিয়ে পড়া হয়ে যাবে? সেটা ডিপেন্ড করতেছে অনলাইনে পর্যাপ্ত কন্টেন্ট আছে কিনা, সেটাই রয়েছে। তো সত্যি কথা বলতে কি, বাংলা ভাষা সেগুলো এখনো সেভাবে নেই, আদার ভাষায় আছে। ঠিক আছে, যেমন হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, এরকম। তারপরে সার্চ ইঞ্জিনের পাশাপাশি অন্তত দক্ষ সার্চ ইঞ্জিন আমাদের দেশের তথ্য প্রযুক্তিবিদগণ তৈরি করেছেন। তো সেটার নাম হচ্ছে পিপিলিকা। তো এগুলো আমাদের বেসিক কথাবার্তা, এগুলো মনে রাখতে হবে। এগুলো রিলেটেড কোনো না কোনো প্রশ্ন এসে যাবে। তারপরে গণিতের অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে যেখানে গণিতের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। এরকম এরকম কথা আর কি। যাই হোক, তারপর হচ্ছে ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলোর মধ্যে আমরা কি বলছি, একজন শিক্ষক আসলে একটি আলোক শিখার মতো, তিনি অন্ধকার আলো জ্বেলে দেন। অন্ধকার আলো জ্বেলে দেন, সেই আলোতে চারদিক আলোকিত হয়, শিক্ষার্থীরা সেই আলোতে সব কিছু দেখতে পায় এবং নিজেদের
যেটুকু প্রয়োজন কিংবা যেটুকু শিখতে চায় সেটুকু শিখে নেয়। অন্যভাবে বলা যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকও আসলে কাউকে কিছু শেখাতে পারেন না, তারা শুধু সাহায্য করেন। শিক্ষার্থীকে নিজেরই সব কিছু শিখতে হয় এবং নিজে যেই শিক্ষার্থী ভালো শিক্ষার্থী সে হচ্ছে নিজে নিজে শিক্ষা হচ্ছে, টিচাররা কী করতে জাস্ট গাইডলাইন দিচ্ছে এবং ওই সকল শিক্ষার্থীরাই এক সময় না এক সময় যে সফল হয়। আমাদের ওরকম হতে হবে। শিক্ষার সাথে ইন্টারনেট শব্দটি জুড়ে দিয়েও একটি ব্যাপার মনে করে দিতে হবে, কেউ যেন মনে না করে ভালো ইন্টারনেট সংযোগ কিংবা ইন্টারনেট ভালো কন্টেন্ট থাকলেই রাতারাতি ছাত্রছাত্রীরা লেখাপড়ায় ভালো হয়ে যাবে। ঠিক আছে, এখানে আবার একটা মানে সন্দেহ ঢুকাই দিল কি, যে ভালো ইন্টারনেটও দিলাম ভালো কন্টেন্টও দিলাম, কিন্তু তাতে কি ছাত্রছাত্রী রাতারাতি ভালো হয়ে যাবে? না, প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের এই সুযোগটা দিয়ে নতুন একটা জগৎ উন্মোচন করে দেওয়া হয়েছে মাত্র। সেই জগৎ থেকে কতটুকু গ্রহণ করবে সেটা পুরোপুরি একজন শিক্ষার্থীর ব্যাপার। একজন শিক্ষার্থী আমরা মোবাইল দিলাম, বললাম পড়ার জন্য, এখন সে কি করলো, না এটা পড়ার না পড়ে সে বাবা মাকে ফাঁকি দিয়ে অনলাইনে ভিডিও দেখতেছে বা মুভি দেখতেছে, পড়ার কোনো মনোযোগ নাই, পড়ার কোনো কাজে লাগাচ্ছে না। তাহলে এটা একটা হতে পারে, এটাই আর কি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো তোমাদের পরিচিত কোনো ছাত্রছাত্রী কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে শুধু কম্পিউটার গেম খেলে কিংবা সামাজিক যোগাযোগ সাইটে সময় নষ্ট করছে, আবার সেই সুযোগ গ্রহণ করাতে অন্য কেউ কেউ কম্পিউটার প্রোগ্রামিং শিখছে। কম্পিউটার প্রোগ্রামিং কি এর ব্যাপারে আমরা যে সর্বশেষ যে ভিডিওটা এই অধ্যায়ে সেখান সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, তারপর এখন আসি। তো এখান থেকে আমরা যদি একটু চিন্তা করি, এখান থেকে আমাদের নৈতিক বানানো সম্ভব কিরকম। ধরো একটা ছাত্রছাত্রী বললাম যে সে মোবাইল কিনলো বা কম্পিউটার কিনলো কি করার জন্য, পড়ালেখা করার জন্য, কিন্তু সে ওটাকে ওইভাবে কাজে লাগালো না, তাহলে তার মধ্যে কি সমস্যা দেখা গেলো বা সে কি করতে পারতো, এরকম এরকম কিন্তু প্রশ্নটা এখান থেকে হতে পারে। সো আমাদের এই মোট কথা কি, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের কোয়েশ্চেনগুলো লুকিয়ে রয়েছে, এগুলোকে আমাদের খুঁজতে হবে এবং প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। তারপর বলছে তোমরা জানো ইন্টারনেটে তোমাদের সকল পাঠ্য বইগুলো পাওয়া যায়। ওকে, ভালো কথা, পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, নাহলে আমি এই বই তোমাদের বইটা আমি কীভাবে বের করলাম হুবহু। যাই হোক, তারপর আসি আমার ভবিষ্যৎ কেরিয়ার ও আইসিটি, এইটা নিয়েও আমরা ওই ভিডিওতে ভালো করে বোঝানো হয়েছে। এখানেও আমরা দেখতেছি কি, একটু দেখি আমাদের ভবিষ্যৎ কেরিয়ার, দ্যাট মিনস কি ভবিষ্যৎ কেরিয়ার সম্পর্কে বলা হয়েছে। সো কেরিয়ারটা আমার এখন অবশ্যই প্রশ্ন আসছে, আইসিটি কেরিয়ার কী কী, আইসিটি কেরিয়ার কী কী, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ভবিষ্যৎ অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল, দেখছো এগুলো কিন্তু এখানে লেখা আছে। সো এগুলো হচ্ছে একটা কেরিয়ারের উদাহরণ হতে পারে। এরকম আরও হাজার হাজার কেরিয়ার আছে, যেমন এখানে ওয়েবসাইট বিনির্মাণ, ওয়েবসাইট নিরাপত্তা, এগুলো কিন্তু কেরিয়ারের অন্তর্ভুক্ত, কারণ এগুলা এগুলোর সাহায্যে কম্পিউটার কাজগুলো করানো হয়ে থাকে। যাই হোক, তারপর আসি বলা হচ্ছে কি, বলা হচ্ছে কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। ওকে, ফাইন। তারপর ফ্রিল্যান্সিং কি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে ধরো ভালো প্রোগ্রামাররা কোন কোন প্রোগ্রাম মানে কোম্পানির কাজগুলো করতে পারতেছে ঘরে বসে, এরকম কোশ্চেন আসতে পারে, গুগল, মাইক্রোসফট, ইন্টেল, এরকম। তারপর আসি পেশা হিসেবে নিচের কোনটিকে অনেক গুরুত্ব রয়েছে, এরকম কোশ্চেন। আরও ধরো নাম করা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কোনগুলো, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, এরকম এরকম। সো দ্যাট মিনস কি আমাদের এই রিডিংগুলো খুব ভালো করে খুঁজতে হবে। তারপর আসি ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য কি প্রয়োজন, ফ্রিল্যান্সিং কাজের জন্য ধৈর্য প্রয়োজন, ভালো ইন্টারনেট প্রয়োজন, ঠিক আছে, এরকম এরকম, এবং ইংরেজি ভাষা দক্ষতা থাকা প্রয়োজন। এগুলো দেখো, এগুলো কিন্তু আমি বানায় বলতেছি না বা তোমাদের এরম এই অন্য বই থেকে পড়তে হবে না, জাস্ট এই বইটায় ভালো করে লাইন বাই লাইন পড়ে যেতে হবে, তাহলে উত্তর পেয়ে যাবে। এক্ষেত্রে যোগাযোগের জন্য ইংরেজি ভাষা দক্ষতা, মানে ফ্রিল্যান্সিং কাজের জন্য কী প্রয়োজন, ধৈর্য প্রয়োজন, ইংরেজি ভাষা দক্ষতা প্রয়োজন, এবং অবশ্যই একটা ভালো ইন্টারনেট প্রয়োজন, যেটা আমরা আগেই পড়ে আসছি ই লার্নিংয়ের সময়। ই লার্নিং এর ক্ষেত্রে যদি একটা ভালো ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একটা বাইরের দেশে যখন আমরা কাজ করে দেবো সেক্ষেত্রে আমাদের ভালো ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। তারপর আছে পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে চাহিদা দ্বিগুণ হবে বলে অনেকে মনে করছে। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, বাংলাদেশের ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি রয়েছে, তারাও কি কি তৈরি করতেছে, এরকম এরকম নিয়ে এই তো মোটামুটি দেয়। তারপরে এখানে বলা আছে দু একটা এক্সাম্পল, যদি আমরা প্রথমটাই দেখি একটু, বইয়ের এমসিকিউগুলো আমরা শিখতে পারি, একটা ধারণা নিতে পারি যে কীরকম ধরনের কোয়েশ্চেনগুলো হতে পারে। যেমন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটি প্রয়োজন, হ্যাঁ অবশ্যই কোনটি প্রয়োজন, ডেস্কটপ পিসি, আচ্ছা ট্যাবলেট পিসি, স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ। এখানে যদি আমরা একটু খেয়াল করি, ডেস্কটপ পিসি, ট্যাবলেট পিসি এবং স্মার্টফোন প্রত্যেকটাই কিন্তু ইলেকট্রনিক ডিভাইস।
এবং আমরা জানি প্রত্যেকটা ডিভাইস দিয়েই অবশ্যই ইন্টারনেটে ঢোকা সম্ভব, কিন্তু তারা বললো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন। তাহলে এটা দাও ঢোকা যাবে, এটা দাও ঢোকা যাবে, এটা দাও ঢোকা যাবে, তার মানে এদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, এগুলো সেম, তার মানে অবশ্যই এটা হলে এটা হওয়া উচিত, এটা হলে এটা হওয়া উচিত। তার মানে ক উত্তর হবে না খ উত্তর হবে না গ উত্তর হবে, তারা এখানে একটা কনফিউশন, তার মানে বুঝে যাচ্ছি এদের মাঝে যে আনকমন অর্থাৎ ঘ নাম্বার ইন্টারনেট সংযোগ, এটি হবে আমাদের উত্তর। দ্যাট মিনস ইন্টারনেট সংযোগ থাকলেই তো ট্যাবলেট পিসি হোক, সেটা ডেস্কটপ পিসি হোক কিংবা স্মার্টফোন হোক, হাতের মোবাইল, সেটা দিয়ে ওয়েবসাইটে ঢোকা যাবে। ইন্টারনেট সংযোগ যদি না থাকে তাহলে হাতে স্মার্টফোন, ট্যাবলেট পিসি বা ডেস্কটপ পিসি কোনটায় থাকলেও আমাদের ঢোকা সম্ভব হবে না। তো এইভাবে বুঝে বুঝে এই নৈবিত্তিকগুলো আমরা সলভ করবো, তাহলেই মূলত হয়ে যাবে। যাই হোক, তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। এইটুকুই হচ্ছে আমাদের মূলত এ অধ্যায় সম্পর্কিত যে কোয়েশনগুলো অ্যাকচুয়ালি হতে পারে। ধন্যবাদ।